তোমরা যারা রেলের গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের আমাদের এই ভিডিওটি হতে চলেছে তোমাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা জিকে এবং জিএস থেকে বাছাই করে মোট 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলির মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওর শেষে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক প্রশ্ন দেওয়া হয়েছে। তোমাদের করতে হবে সেই প্রশ্নের সঠিক উত্তরটি ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের আমাদের প্রথম প্রশ্নটি হলো, কোনটির সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়? কোনটির সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ব্যারোমিটার। বায়ুমণ্ডল আমাদের ওপর যে চাপ দেয় তা পারদস্তম্ভের উচ্চতা দেখে এই যন্ত্রের সাহায্যে মাপা হয়। টরিসেলি এটি আবিষ্কার করেন। ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ কমে গেলে বুঝতে হবে ঝড়ের সম্ভাবনা আছে। আর বাকি রইল হাইগ্রোমিটার। মনে রাখবে, হাইগ্রোমিটার তরলের আপেক্ষিক ঘনত্ব মাপতে ব্যবহৃত হয়। অ্যানিমোমিটার বাতাসের গতিবেগ মাপার জন্য ব্যবহৃত হয় এবং থার্মোমিটার শরীরের বা কোনো বস্তুর তাপমাত্রা মাপতে ব্যবহৃত হয়। তাহলে দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 2 নম্বর প্রশ্নটি হলো, কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, লাইসোজোম। লাইসোজোমের ভেতরে শক্তিশালী পাচক রস থাকে। কোনো কারণে কোষ ক্ষতিগ্রস্ত হলে লাইসোজোম ফেটে গিয়ে নিজের কোষকেই হজম করে ফেলে, তাই একে আত্মঘাতী থলি বলে। লাইসোজোম কোষের ভেতরকার ক্ষতিকর জীবাণু বা মরা অঙ্গাণু পরিষ্কার করতে সাহায্য করে। আর মনে রাখবে, রাইবোজোম এটি কোষের প্রোটিন তৈরির কারখানা। মাইটোকন্ড্রিয়া একে কোষের শক্তিঘর বলা হয়, কারণ এখানে শক্তি উৎপন্ন হয়। গলগি বডি এটি কোষে উৎপাদিত পদার্থ প্যাকিং ও পরিবহনে সাহায্য করে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 3 নম্বর প্রশ্নটি হলো, রক্তের পিএইচ এর মান কত? রক্তের পিএইচ এর মান কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 7.4। 7-এর কম হলে অ্যাসিড এবং 7-এর বেশি হলে ক্ষার হয়। মানুষের রক্ত সামান্য ক্ষারীয় প্রকৃতির, তাই এর মান 7.4। বৃষ্টির জলের পিএইচ 5.6 এর আশেপাশে থাকে, যা সামান্য আম্লিক। আর বাকি রইল 6.4, এটি সাধারণত দুধের পিএইচ। 8.5 এটি সমুদ্রের জল বা সাবান জলের মতো ক্ষারীয় পদার্থের পিএইচ। এবং 5.5 এটি ত্বকের স্বাভাবিক পিএইচ মান বা মৃদু অ্যাসিডিক অবস্থা বোঝায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 4 নম্বর প্রশ্নটি হলো, মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 46টি। মানুষের প্রতিটি কোষে 23 জোড়া অর্থাৎ 46টি ক্রোমোজোম থাকে, যা বংশগতির ধারা বহন করে। এর মধ্যে 44টি অটোজোম এবং 2টি সেক্স ক্রোমোজোম। আরেকটা কথা মনে রাখবে, 48টি এটি হলো গরিলা বা শিম্পাঞ্জির ক্রোমোজোম সংখ্যা। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 5 নম্বর প্রশ্নটি হলো, শুষ্ক বরফ আসলে কি? শুষ্ক বরফ আসলে কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, কঠিন কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড গ্যাসকে প্রচণ্ড চাপে জমিয়ে কঠিন করা হয়। এটি গলে গিয়ে জল হয় না, সরাসরি বাষ্প হয়ে যায় বলে একে শুষ্ক বরফ বলে। এটি স্টেজ শোতে ধোঁয়া তৈরি করতে এবং খাবার অনেকক্ষণ ঠান্ডা রাখতে ব্যবহৃত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 6 নম্বর প্রশ্নটি হলো, শব্দের গতিবেগ কোন মাধ্যমে সব থেকে বেশি? শব্দের গতিবেগ কোন মাধ্যমে সব থেকে বেশি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ইস্পাত বা কঠিন অবস্থায়। শব্দ চলার জন্য মাধ্যমের কণাগুলো যত কাছাকাছি থাকে, শব্দ তত দ্রুত যায়। কঠিন মাধ্যমে কণাগুলো খুব ঠাসা থাকে, তাই এখানে শব্দের বেগ সব থেকে বেশি। শূন্যস্থান দিয়ে শব্দ মোটেও যাতায়াত করতে পারে না, কারণ সেখানে কোনো মাধ্যম নেই। আর বাকি রইল বায়ু। এখানে শব্দের গতিবেগ সব থেকে কম, প্রায় 340 মিটার পার সেকেন্ড। আর জলের ক্ষেত্রে তরল মাধ্যমে শব্দের গতিবেগ বায়ুর চেয়ে বেশি, কিন্তু কঠিনের চেয়ে কম।
দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 7 নম্বর প্রশ্নটি হলো পেন্সিলের শীষ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? পেন্সিলের শীষ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, গ্রাফাইট। গ্রাফাইট হলো কার্বনের একটি রূপভেদ যা খুব নরম এবং পিচ্ছিল। এটি কাগজের ওপর ঘষলে কালো দাগ ফেলে, তাই এটি পেন্সিলে ব্যবহার করা হয়। গ্রাফাইট অধাতু হওয়া সত্ত্বেও খুব ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে। আর বাকি রইল সীসা। এটি একটি ভারী ধাতু যা এক্স-রে রুমের সুরক্ষা এবং ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয়। দ্বিতীয়ত কয়লা, এটি প্রধানত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এবং ফসফরাস, এটি দেশলাই কাঠি এবং আতশবাজি তৈরিতে ব্যবহার করা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 8 নম্বর প্রশ্নটি হলো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। এটি প্রধানত টক জাতীয় ফলে থাকে। এর অভাবে মাড়ি দিয়ে রক্ত পড়া বা স্কারভি রোগ হয়। ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়, তাই রান্না করলে এর গুণাগুণ কমে যায়। আর মনে রাখবে, রেটিনল, এটি হলো ভিটামিন এ এর রাসায়নিক নাম, যা চোখের জন্য দরকারি। থায়ামিন, এটি ভিটামিন বি1 এর রাসায়নিক নাম, যার অভাবে বেরি রোগ হয়। এবং ক্যালসিফেরল, এটি ভিটামিন ডি এর রাসায়নিক নাম, যা হাড় মজবুত করে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 9 নম্বর প্রশ্নটি হলো হীরা উজ্জ্বল দেখায় কেন? হীরা উজ্জ্বল দেখায় কেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। হীরার সংকট কোণ খুব কম হওয়ায় আলো ভেতরে ঢোকার পর বারবার প্রতিফলিত হয়ে আটকে যায়। এই কারণে হীরা এত চকচকে দেখায়। অপটিক্যাল ফাইবার এবং মরুভূমির মরীচিকাও এই একই নীতিতে কাজ করে। আর বাকি রইল প্রতিফলন। আয়নায় মুখ দেখার জন্য দায়ী। প্রতিসরণ, গ্লাসের জলে রাখা লাঠি বাঁকা দেখানোর জন্য দায়ী। আর বিচ্ছুরণ, এটি রামধনু তৈরির জন্য দায়ী। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 10 নম্বর প্রশ্নটি হলো লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি কোথায় তৈরি হয়? লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, লাল অস্থিমজ্জা। আমাদের শরীরের বড় হাড়ের ভেতরে থাকা মজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। এর প্রধান কাজ অক্সিজেন বহন করা। লোহিত রক্তকণিকার আয়ু সাধারণত 120 দিন। আর মনে রাখবে, যকৃৎ, এটি শরীরের বৃহত্তম গ্রন্থি যা পিতরস তৈরি করে। প্লীহা, একে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয় কারণ এখানে রক্তকণিকাগুলো ধ্বংস হয়। এবং হৃৎপিণ্ড, এটি সারা শরীরে রক্ত পাম্প করে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 11 নম্বর প্রশ্নটি হলো বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, টাংস্টেন। টাংস্টেন ধাতুর গলনাঙ্ক খুব বেশি, প্রায় 3402°C। তাই প্রচণ্ড উত্তপ্ত হলেও এটি সহজে গলে যায় না এবং আলো দেয়। বাল্বের আয়ু বাড়ানোর জন্য এর ভেতরে আর্গন বা নাইট্রোজেন গ্যাস ভরা থাকে। আর বাকি রইল তামা। বিদ্যুতের সুপরিবাহী হওয়ায় সাধারণত তার তৈরিতে ব্যবহৃত হয়। নাইক্রোম, এটি ইলেকট্রিক হিটার বা ইস্ত্রিতে ব্যবহার করা হয় কারণ এটি খুব দ্রুত গরম হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 12 নম্বর প্রশ্নটি হলো মানুষের শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়া কিসের অভাবে হয়? মানুষের শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়া কিসের অভাবে হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, লোহা বা আয়রনের অভাবে। আমাদের রক্তে থাকা হিমোগ্লোবিন তৈরির জন্য লোহা বা আয়রন অপরিহার্য বা প্রয়োজন। শরীরে আয়রনের অভাব হলে রক্তে হিমোগ্লোবিন কমে যায়, একেই অ্যানিমিয়া বলে। আর ভিটামিন বি12 ও ফলিক অ্যাসিডের অভাবের কারণেও বিশেষ ধরনের রক্তাল্পতা দেখা দেয়। আরেকটা জিনিস মনে রাখবে, ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। আয়োডিন এর অভাবে গলগণ্ড রোগ সৃষ্টি হয়।
দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 13 নম্বর প্রশ্নটি হলো, নিচের কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়? নিচের কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, পিটিউটারি গ্ল্যান্ড বা পিটিউটারি। পিটিউটারি গ্রন্থি আমাদের মস্তিষ্কে থাকে এবং এটি শরীরের অন্য সব হরমোন গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। এটি শরীর বাড়তে সাহায্যকারী হরমোন অর্থাৎ এসটিএইচ ক্ষরণ করে। আর বাকি রইল থাইরয়েড, এর থেকে থাইরক্সিন বের হয়। অ্যাড্রিনাল, একে জরুরি হরমোন গ্রন্থি বলে কারণ এটি ভয় বা বিপদের সময় কাজ করে এবং অগ্নাশ হয়। এখান থেকে ইনসুলিন তৈরি হয় যা সুগার নিয়ন্ত্রণ করে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 14 নম্বর প্রশ্নটি হলো, শব্দের তীব্রতা মাপার একক কোনটি? শব্দের তীব্রতা মাপার একক কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ডেসিবেল। শব্দ কতটা জোরে বা কতটা ক্ষতিকর তা মাপতে ডেসিবেল একক ব্যবহার করা হয়। সাধারণত 65 ডেসিবেলের ওপরের শব্দকে শব্দ দূষণ হিসেবে ধরা হয়। আর মনে রাখবে, হার্টজ কম্পাঙ্ক মাপার একক জুল, কাজ বা শক্তির একক, এবং ওয়াট বৈদ্যুতিক ক্ষমতার একক। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 15 নম্বর প্রশ্নটি হলো, জলে দ্রবণীয় ভিটামিন কোনটি? জলে দ্রবণীয় ভিটামিন কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ভিটামিন সি। ভিটামিন বি এবং ভিটামিন সি জলে সহজেই গুলে যায়, তাই রান্নার সময় বা কাটার পর সবজি ধুলে এই ভিটামিনগুলো নষ্ট হয়ে যায়। আর ভিটামিন এ, ডি, ই এবং ভিটামিন কে ফ্যাটে বা চর্বিতে দ্রবণীয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 16 নম্বর প্রশ্নটি হলো, ইলেকট্রিক হিটারে কোন তার ব্যবহার করা হয়? ইলেকট্রিক হিটারে কোন তার ব্যবহার করা হয়? এই প্রশ্নের উত্তরটি আমরা কিছুক্ষণ আগের একটি প্রশ্নের অপশনগুলি বলার সময় বলেছিলাম। এই প্রশ্নের উত্তরটি আশা করি তোমরা নিজেরাই করে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। তাহলে দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 17 নম্বর প্রশ্নটি হলো, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ফরমিক অ্যাসিড। পিঁপড়ে বা মৌমাছি কামড়ালে তারা শরীরে ফরমিক অ্যাসিড ঢুকিয়ে দেয়, যা জ্বালার সৃষ্টি করে। আর মনে রাখবে, এর রাসায়নিক নাম হলো মিথানোয়িক অ্যাসিড। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 18 নম্বর প্রশ্নটি হলো, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, দূরত্বের একক। এক বছরে আলো মহাকাশে যতটা পথ অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে। এটি মহাকাশের নক্ষত্রদের দূরত্ব মাপতে ব্যবহৃত হয়। আর মনে রাখবে, এক আলোকবর্ষ সমান প্রায় 9.45 ট্রিলিয়ন কিমি। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 19 নম্বর প্রশ্নটি হলো, লোহার মরিচা ধরা আসলে কি ধরনের বিক্রিয়া? লোহার মরিচা ধরা আসলে কি ধরনের বিক্রিয়া? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, জারণ। লোহা যখন বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে আয়রন অক্সাইড তৈরি করে, তখন তাকে জারণ বলে। আর মনে রাখবে, মরিচা রোধ করতে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, একে গ্যালভানাইজেশন বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 20 নম্বর প্রশ্নটি হলো, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড পাওয়া যায়? মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যাকে আমরা HCl বলি। এই অ্যাসিড খাবার হজম করতে এবং খাবারের সাথে আসা জীবাণু ধ্বংস করতে সাহায্য করে।
আর মনে রাখবে পাকস্থলীতে এই অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে অম্লতা বা অ্যাসিডিটি হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 21 নম্বর প্রশ্নটি হলো ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ভারতের সংবিধান কবে কার্যকর হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি 26শে জানুয়ারি 1950 সালে। কারণ এই দিনেই ভারত একটি পূর্ণ প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে, তাই একে প্রজাতন্ত্র দিবস হিসেবে বলা হয়। আর মনে রাখবে সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 22 নম্বর প্রশ্নটি হলো সব থেকে হালকা ধাতু কোনটি? সব থেকে হালকা ধাতু কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি লিথিয়াম। কারণ লিথিয়াম হলো সব থেকে কম ঘনত্বের কঠিন ধাতু। এর হালকা গুণের জন্য এটি স্মার্টফোনের ব্যাটারিতে ব্যবহৃত হয়। আর মনে রাখবে ওসমিয়াম হলো সব থেকে ভারী ধাতু। লিথিয়াম সব থেকে হালকা ধাতু এবং ওসমিয়াম সব থেকে ভারী ধাতু। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 23 নম্বর প্রশ্নটি হলো কপার সালফেট এর সাধারণ নাম কি? কপার সালফেট এর সাধারণ নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি তুতে। কারণ কপার সালফেট দেখতে উজ্জ্বল নীল রঙের হয় বলে একে বাংলায় তুতে বলা হয়। আর মনে রাখবে এটি কৃষিকাজে ছত্রাকনাশক হিসেবে ব্যবহৃত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 24 নম্বর প্রশ্নটি হলো রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি ভিটামিন কে। কোথাও কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ করতে এটি প্রোটিন তৈরি করে রক্ত জমাট বাঁধায়। আর মনে রাখবে রক্ত তঞ্চন বা জমাট বাঁধতে ক্যালসিয়াম আয়রনও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো নিচের কোন গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত? নিচের কোন গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি নাইট্রাস অক্সাইড, যাকে আমরা N2O বলে থাকি। কারণ এই গ্যাস নিঃশ্বাসের সাথে নিলে মানুষের হাসির উদ্রেক ঘটে এবং এটি চেতনানাশক হিসেবেও ব্যবহৃত হয়। আর মনে রাখবে দন্ত চিকিৎসায় এটি ব্যথা কমাতে ব্যবহার করা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 26 নম্বর প্রশ্নটি হলো ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি বেঙ্গালুরু। ভারতের সবথেকে বড় আইটি এবং টেকনোলজি হাব হওয়ার কারণে একে আমেরিকান সিলিকন ভ্যালির সাথে তুলনা করা হয়েছে। আর মনে রাখবে একে ভারতের উদ্যান শহরও অর্থাৎ গার্ডেন সিটিও বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 27 নম্বর প্রশ্নটি হলো রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি 30 বছর। ভারতীয় সংবিধান অনুযায়ী লোকসভার সদস্য হওয়ার জন্য 25 বছর বয়স বাধ্যতামূলক এবং রাজ্যসভার ক্ষেত্রে 30 বছর বয়স, এবং রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি হওয়ার জন্য 35 বছর বয়স প্রয়োজন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 28 নম্বর প্রশ্নটি হলো শব্দের গতিবেগ কিসের ওপর নির্ভর করে না? শব্দের গতিবেগ কিসের ওপর নির্ভর করে না? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি চাপ। বায়ুর চাপের পরিবর্তনের ফলে শব্দের বেগের কোনো পরিবর্তন হয় না। আর তাপমাত্রা বাড়লে বা আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বেড়ে যায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 29 নম্বর প্রশ্নটি হলো পর্যায় সারণীর কোন গ্রুপে হ্যালোজেন মৌলগুলো থাকে? পর্যায় সারণীর কোন গ্রুপে হ্যালোজেন মৌলগুলো থাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি গ্রুপ 17। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে হ্যালোজেন বা লবণ উৎপাদনকারী মৌল বলা হয়। আর মনে রাখবে গ্রুপ 18তে থাকা মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। গ্রুপ 17 হ্যালোজেন মৌল এবং গ্রুপ 18
নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 30 নম্বর ও শেষ প্রশ্নটি হলো, মানুষের শরীরে ইউরিয়া কোথায় তৈরি হয়? মানুষের শরীরে ইউরিয়া কোথায় তৈরি হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, যকৃৎ বা লিভারে। যকৃতে অনিথিন চক্রের মাধ্যমে অতিরিক্ত অ্যামোনিয়া থেকে বিষমুক্ত ইউরিয়া তৈরি হয়। আর মনে রাখবে, রক্ত থেকে ইউরিয়া আলাদা করে শরীর থেকে বের করে দেওয়ার কাজ করে বৃক্ক বা কিডনি। তাহলে এই হলো তোমাদের আজকের মোট 30টি প্রশ্ন। এই 30টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আজকের তোমাদের হোমওয়ার্ক প্রশ্নটি হলো, বিশ্বের বৃহত্তম সোলার পার্ক ভাদলা সোলার পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিশ্বের বৃহত্তম সোলার পার্ক ভাদলা সোলার পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? তোমাদের করতে হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, পড়তে থাকো।